বিএনপি না না, কিন্তু বিএনপি কি আপনারা একটু ভুল বুঝতেছেন না? বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার্ড খেলতেছে না তো। বিএনপি তো জামাত ইসলামীকেও এমন না যে জামাত ইসলামীকে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে, তা তো করে নাই। বরং জামায়াত হচ্ছে বিএনপির এগেইনস্টে অনেক কথা বলছে। আপনার টক শোতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল ভাই যেই ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে, আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শোনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য, আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক? উনি 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 কিছু কথা বলছেন যে এটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে, কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান, কিন্তু বিএনপির মুখপাত্র নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে, মানে আমি হাতে গুনে একজন কয়জন বলতে পারবো না, এবং উনার বক্তব্যটা উনার ইন্ডিভিজুয়ালিস্টিক। আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি, কারণ বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে কথা বলতেছেন না, তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি, যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে, এটা আমার মনে হয় না। আমি যেটা লিখতে চেয়েছি এবং যেটি খালেদ ভাই আপনি প্রশ্নটা তুলেছেন, আমি যদিও ছাত্র দলকে সামনে রেখে এই প্রশ্নটা তুলেছি, কিন্তু ইকুয়ালি এই প্রশ্নটা ভ্যালিড ফর জামাত ইসলাম এবং ছাত্র শিবির, যে ছাত্র শিবিরের পেশি শক্তি জামাত ইসলামেরও কাজে লাগে কিনা। তো ফ্রেমওয়ার্কটা কি দেখেন, ফ্রেমওয়ার্কটা হলো যে বাংলাদেশে ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের একটা পারসেপশন আছে। পারসেপশনটা হলো যে বড় রাজনৈতিক দল তারা চিন্তা করে যে ছাত্র সংগঠন যদি ক্যাম্পাসে স্ট্রংলি অপারেট করে, তারা যদি শক্তিশালী হয়, এই যে তাদের পাওয়ার পলিটিক্স, এই পাওয়ার পলিটিক্স তাদের ক্ষমতায় থাকাকে নিশ্চিত করে, এবং তারা যদি বিরোধী দলে গিয়ে স্ট্রাগল করে, এই পাওয়ার পলিটিক্স তাদেরকে হেল্প করে। এই পারসেপশন থেকে ছাত্র রাজনীতিকে বড় রাজনৈতিক দলগুলো প্যাট্রোনাইজ করে। আমি বলতে চেয়েছি দুইটা জিনিস। এক, যে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি যদি আপনি দেখেন, এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর। ডক্টর গালিব, আপনি কি আপনার, আমি বুঝতে পারছি না যে আপনার কথা আবার শোনা যাচ্ছে, আপনি কি আপনার ল্যাপটপের সাউন্ডটা একটু মিউট করে রাখবেন? মিউট করলে কি শোনা যাবে, নাকি সাউন্ডটা অফ করে মানে মিনিমাম করে রাখবেন কিনা? যেহেতু আমার এখানে কি ইকো হচ্ছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন বলেন। আমরা আসলে জি, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, সরি, জি, ধন্যবাদ। তো আমি যে প্রশ্নটা তুলতে চেয়েছি সেটা হলো এই ফ্রেমওয়ার্কটা ভুল। এই ফ্রেমওয়ার্কটা ভুল, তার আমি তিনটা পয়েন্ট বলবো। একটা এক্সাম্পল হলো যেটা আমি ছাত্র দলকে বলছি, যে দেখেন যখন বিএনপি বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ যখন অপারেশন করছে, তখন ছাত্র দলের পেশি শক্তি দিয়ে আপনি অপারেশন ওভারকাম করতে পারেন নাই। ইকুয়ালি এটা ট্রু ছাত্র শিবিরের জন্য, যে জামাতের নেতাদেরকে যখন আওয়ামী লীগ ফাঁসি দিচ্ছে অন্যায় বিচারের মধ্য দিয়ে, শিবির সেটাকে সেই অপারেশনের এগেনস্টে দাঁড়ায় কিছু করতে পারে নাই। বরং এই গণ অভ্যুত্থান তখনই সম্ভব হয়েছে তখন জনগণের একটা বিশাল অংশ রাস্তায় এই ফ্যাসিজমের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, তখন আপনি সফলতা দেখেছেন। দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো যে আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। সেই চেঞ্জটা কি? সেই চেঞ্জটা হলো যে এখন সোশ্যাল মিডিয়া অত্যন্ত আপনার অ্যাক্টিভ, লোকের একজন আরেকজনের সাথে কানেক্ট করে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, এবং একটা ডিফারেন্ট স্পেস তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম এখন সারা দুনিয়ার যে কনসাস তার সাথে কানেক্টেড, তারা এখন আপনার সেগ্রেগেটেড না। তো এই যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হইতেছে, অল্টারনেটিভ মিডিয়া তৈরি হইতেছে, একটা ডিফারেন্ট পাওয়ার। আপনি যদি এখন মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং অথবা রাজশাহীতে আমার মাসল পাওয়ার থাকলে আমি রাজনীতিতে ভালো করব, এই ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। কাজে রাজনৈতিক দলগুলোর এখন চিন্তা করা উচিত যে ছাত্র রাজনীতিকে আমি মডিফাই করব। বিএনপির চিন্তা করা উচিত যে ছাত্রদল আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না। জামাতের চিন্তা করা উচিত শিবির আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না। বরং আমরা এখন এমন একটা রাজনৈতিক ফ্রেমওয়ার্কে যাব যেখানে কেউ মাসল পাওয়ার দেখাবে না, যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছাত্র আরেকজন ছাত্রকে ফিজিক্যালি টর্চার করবে না। এটা একটা অসভ্যতা, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ইউ ক্যান্ট ডু দ্যাট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রক্রিয়াল বডি এবং কালেক্টিভলি তার অ্যালামনাইদের ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ আপনার সাউন্ডটা মনে ঠিক করতে হবে, কারণ আমি এখনো একটু নয়েজ পাচ্ছি। এটা মানে ঠিক করা হবে, ঠিক করতে সাহায্য করবে আপনাকে। কিন্তু আপনি যদি একটু চট করে একটু বলে নিতেন, আমরা বাকিকে শুনতে শুনতে আপনার এটা নিশ্চয়ই এটা ইয়া হবে। আপনাকে জাস্ট আমি একটু জানতে চাই যে আপনি এখন স্পষ্ট বললেন যে এই পেশি শক্তি আসলে ছাত্র শিবিরের পেশি শক্তি আসলে জামাতের কোনো কাজে লাগে নাই, বা আসলে লাগেও না কাজে, এটা ফ্রেমওয়ার্কটাই আসলে চেঞ্জ করতে হবে। আপনি যখন স্ট্যাটাসটা দিলেন তখন যে শুধু ছাত্রদলের কথা উল্লেখ করলেন, এটা তো আপনি ডেলিভারেটলি করছেন, তাই না? ছাত্র শিবিরের কথা যে আপনি বলেন নাই সেটা তো ডেলিভারেটলি করছেন। এই যে বিভক্তিটা আপনি মানে ইচ্ছা করে করছেন না, মানে দেখানোর জন্য করছেন না? মানে না, অফকোর্স না। এটা একটা প্রাসঙ্গিকতা। কুয়েটের প্রসঙ্গে যেহেতু সেখানে ছাত্র দলের ইস্যু ছিল, আমি স্পেসিফিক ভাবে ছাত্র দলকে
উল্লেখ করছি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে, এবং আপনি যদি আমার ফেসবুক স্ট্যাটাসে যান তাহলে দেখবেন যে যেই প্রশ্নটি আপনি করছেন অনেকে সেই প্রশ্নটি করছে, এবং আমি কমেন্টে খুব ক্লিয়ারলি লিখে দিছি যে একই ফ্রেমওয়ার্ক ছাত্র শিবিরের জন্য প্রযোজ্য। ওকে, কিন্তু আপনি স্ট্যাটাসটার মধ্যে আচ্ছা এইটা একটু আমি ডিসক্রিমিনেশন করি নাই, আমি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে আচ্ছা ঠিক আছে, কুয়েটের ঘটনার প্রেক্ষিতে আমি এখন আমার টেবিলে যে এখন বিডি নিউজ 24.com এর একটা নিউজ, সেটার মধ্যে হচ্ছে ফেসবুকে মন্তব্যের জেরে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির, এটা কি আপনার নজরে পড়ছে? যে এটার নজরে আমি পড়ছে, আজকে সকালে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি যে ঘটনা কি ঘটছে, খুব সম্ভবত এখানে শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে। আমি এই প্রোগ্রাম শেষ করে এটার ব্যাপারে স্ট্যাটাস দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর গালিব, আপনি আমাদের সঙ্গে। মোরাল স্ট্যান্ডার্ড ইজ মোরাল স্ট্যান্ডার্ড খালেদ ভাই, ডাজন্ট ম্যাটার whether this is আমরা ছাত্র শিবির or whoever it is। আমরা এটা আপনার কমিউনিকেশনটাও একটু ভালো হয়েছে। আমরা ডক্টর মির্জা গালিবের কাছে একটু শুনতে চাই। ডক্টর মির্জা গালিব, আমি প্রশ্নটা করে রাখি, আপনি আলোচনাটা শুনেছেন, আমি আলোচনাটা আসলে এই ছাত্র রাজনীতির এই জায়গা থেকে, পেশি শক্তির ব্যবহার থেকে, মানে জাতীয় রাজনীতিতে প্রভাব এবং আমাদের রাজনৈতিক নেরেটিভটার জায়গাটাও একটু আসতে চাই। শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি, আপনি দেখেন গত 15 বছর ধরে, মানে এইটাও একটা পপুলার প্রশ্ন আর কি, যে গত 15 বছর ধরে ছাত্রদলের এমনকি বামপন্থী যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে তাদের কিন্তু অনেক ধরনের, মানে আমি কি বলবো, নৃশংস নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন, তারা তাদের পড়ালেখা শেষ করছেন, তারা বড় বড় চাকরি করতেছেন, তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন, তারা নানা কিছু হইতেছেন। তো এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন, মানে কার আত্মত্যাগটা বেশি আসলে? মানে শিবির নিজেকে শিবির বলে নাই, না বলে এটার মধ্যে ছিল, সবার সাথে মিলেমিশে ছিল, পরে এখন বলতেছে যে তারা শিবির, এবং শিবিরে অনেক কিছু করছে, মূল আন্দোলনটার মধ্যে শিবির এটা করছে, এইটা জায়গা থেকে যদি একটু বলেন ডক্টর মির্জা গালিব। খালেদ ভাই, ন্যারেটিভ কি আপনার, মানে আপনি এই ন্যারেটিভ বিশ্বাস করেন? না না, আমি কিছুই বিশ্বাস করি না, আবার বিশ্বাসের জায়গা থেকে আমি এটা বলি না। আমি পপুলার ন্যারেটিভের জায়গা থেকে প্রশ্নটা আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এমনকি আপনি একটু ডিসকানেক্টেড ছিলেন, এমনকি বাকি বিল্লাও কিন্তু এটা বলেন নাই, এটা আমি বললাম জায়গাটা থেকে, বাকি বিল্লাহ অন্য একটা জায়গা থেকে বলছেন, আপনি শেষ বক্তব্য নিশ্চয়ই শুনছেন। আচ্ছা জি, না থ্যাংক ইউ। আমি একটু আগের পয়েন্টে বলে এই জায়গাটাতে আসি। একটা জিনিস দেখেন, এই যে ক্রেডিট নেওয়ার পলিটিক্স, এই শব্দটার প্রেমিস আসলে ভুল। এটা এক ধরনের আপনার প্রোপাগান্ডা টাইপের শব্দ। এটা পলিটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চাইতে যদি বেশি দাবি করে, সে যদি মিথ্যা কথা বলে, সে যদি ইনফরমেশনকে আপনার ডিসইনফরমেশন করে। কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন, সে যদি সেইটুকুকে অনেস্টলি দাবি করে, তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই। এটা হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি, এবং তারটুকু সে দাবি করবেই, এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত। যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয়, তখন আমরা এই প্রশ্নটা করব। এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন, যে এই আন্দোলন, শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন, তার 3টা ধাপ দেখেন। প্রথম ধাপ হলো, একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে। সেখানে বিএনপি ছিল, সেখানে জামাত ছিল, সেখানে ছাত্র দল ছিল, সেখানে ছাত্র শিবির ছিল। এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের এগেনস্টে জামাত এবং শিবিরের লোকেটা কতখানি নির্যাতিত হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে শিবির এখানে ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না। আপনি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন, কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে পিটাইয়া, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা হসপিটালে পাঠাইছে। ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরায় দিছে। ছাত্র শিবিরে কতজনকে পুলিশ গুম করে লয়ে গেছে, তাদের লাশ পাওয়া যায় নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাশ ঢাকা ইউনিভার্সিটি কি শিবির ছিল? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই, এই না করার পিছনে এই যে বাকি 54 বছরই পারে নাই, মানে এটা স্পেশালি এই 10 বছর যে তা তো না, মানে এটা 54 বছরই না, তার আগেও পারে নাই, তার আগেও পারে নাই। আমি যখন ছিলাম, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখনও পারে নাই। তার কারণ হলো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। শিবির তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতেছেন না। এই অপারেশনের মুখে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি করবে? আপনি যদি তাকে জায়গা না দেন, তাহলে সে করবেটা কি? এখন এই যে প্রেমিস যে শিবির হচ্ছে ছাত্রলীগের মধ্যে ছিল এবং শিবির নির্যাতনের শিকার হয় নাই,
এই প্রেমিস কি কোনো সুস্থ সুস্থ মানুষ যদি ডাটার দিকে তাকায় যে ছাত্র শিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন আজকে এই ছেলেরা যায় মামলা করতেছে, এক একজনের পোস্ট যদি আপনি ফেসবুকে পড়েন যে তারে বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়া পিটাইয়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যাইয়া শাহবাগ থানার ওসির কাছে দিয়ে গালিব একটু কারেক্ট করেন, মানে ওরা শিবির আন্ডারগ্রাউন্ড করতো কিন্তু তারপরে এটা জানাজানির পরে তাদেরকে প্রহার করা হইলো বা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়, এটা জানাজানির পরে। এক্স্যাক্টলি। ওকে, মানে ব্যাপারটা এই এমন না তো, সংখ্যাটা একজন ব্যাপারটা দুজন এমন ভাই। না তো যে ছাত্রদলের আহত লোকজনের বা বামদের আহত লোকজনের আপনারা শিবির বলে দাবি করতেছেন, ব্যাপারটা এরকম না তো। না না না, ছাত্র শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তার পরিচয় দিয়ে থাকতে পারে নাই ক্যাম্পাসে, তাই না? রাইট, তাহলে সে যখন পরিচয়টা পরিচয় দিয়ে দিলেও থাকতে পারে হওয়ার নাই কথা না। কোনো কারণে, ধরেন তার একটা ফেসবুকে স্ট্যাটাস অথবা Okay. তার একটা কথা অথবা তার হচ্ছে রুমমেট কেউ সন্দেহ করলো, সে বলল, এবং যখন কেউ আইডেন্টিফাই করলো সে ছাত্র শিবির করে, তাকে ছাত্রলীগ নির্যাতন করে হল থেকে বের করে দিল, এবং সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। ভাই আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছি, খালেদ ভাই আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনি চিন্তা করতে পারেন এটা একটা মানুষের জীবনে কতখানি ট্রমা তৈরি করে। না, এই ঘটনা তারপরে? তো একটা না, একটা দুইটা তিনটা 100-র উপরে এই ঘটনা হবে। Okay. এরপরেও কেউ যদি বলে যে ছাত্র শিবির হচ্ছে নির্যাতিত হয় নাই, ভাই এটা তো মিথ্যা কথা। এটা তো হচ্ছে আপনি একটা দুইটা এক্সাম্পল নিয়ে এসে কোয়ালিটেটিভলি দেখে একটা ন্যারেটিভ তৈরি করতেছেন। মানুষের সেন্স থাকলে তো এই ন্যারেটিভ তৈরি করা উচিত না রে ভাই। ওকে, এই যে এই ক্রুদ্ধ সময়টার মধ্যে 15 বছরে, বিশেষ করে শেষ 3-4 বছরে আওয়ামী লীগের এগেনস্টে যে জায়গাগুলি নিয়ে বাম দলগুলি দাঁড়াচ্ছে, তাদেরকে কি সেই ডিউ ক্রেডিটটা দেওয়া হইতেছে? শিবির কি কোনো সময় এগুলো দুইটা জিনিস। হ্যাঁ জি জি বলেন। খালেদ ভাই জি, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা এখন যাচ্ছে? পরিষ্কার 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 পরিষ্কার। এখানে দুইটা জিনিস দেখেন, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন 15 বছরের, বামদের একটা অংশ তো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল, 14 দলের মধ্যে ছিল। বামদের নানান নানান সাংস্কৃতিক গ্রুপ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে, আবার তাদের একটা অংশ শেখ হাসিনার বিরোধিতাও করছে। হ্যাঁ হ্যাঁ, যারা একটু লেটলি হইলো শেখ হাসিনার বিরোধিতা করছে, আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক পক্ষের শক্তি। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে এই ডান বামের বিভাজন ব্লার করে দিয়া আমাদের একটা বাংলাদেশপন্থী রাজনীতি চিন্তা করা উচিত। কিন্তু তাদেরকে দুইটা জিনিস স্বীকার করতে হইব। এক, তাদের মধ্যে যে অংশ আনকন্ডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে, এই ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে, এটা বামদের এক অংশের ভুল রাজনীতি, এটা স্বীকার করতে হবে। দুই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় তারা যে মাঝে মধ্যে গণতান্ত্রিক নর্ম ভায়োলেট করে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি তুলেন, এটা একটা ফ্যাসিস্ট, ইসলামোফোবিক এবং রেসিস্ট পজিশন। আপনি ডক্টর গালিব এখানে আমাদের একটু সময় দিবেন, আমরা একটু এই জায়গা থেকে একটু বাকি বিল্লাহকে একটু আমরা শুনতে চাই, জনাব বাকি বিল্লাহ একটু বলবেন। আমি শুধু প্রশ্নটা করে রাখি, মানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ আছে, জামায়াতে ইসলামী 96 সালে আওয়ামী লীগের সাথে একই কাতারে দাঁড়ায়া একটা কজের মধ্যে আন্দোলন করেছে। জামায়াতে ইসলামীর একটা অংশ একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিভিন্ন রাজনৈতিক দেন দরবারে অংশ নিয়েছে। তার জায়গা থেকেও আপনি সেটাকে কিভাবে দেখেন সেটা একটু আমাদের বলবেন। দেখেন, ট্যাগের রাজনীতিটা সত্য। ট্যাগের রাজনীতিটা কিভাবে হয়? প্রথমে যেটা হয় যে আপনি প্রথমে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির রাজনীতি করতে পারবে না, তারপর যদি কেউ শিবির হিসাবে আইডেন্টিফাই হয়, আপনি তার নির্যাতনের বৈধতা দিলেন। এই বৈধতা যখন সমাজে তৈরি হয়, তখন একজন নিরপেক্ষ ছাত্রকে যখন আপনি অপ্রেস করতে চান রাজনৈতিক কারণে, তখন আপনি শিবির ট্যাগ দেয়া তাকে আপনি অপ্রেস করতে পারেন। এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, বাকি বিল্লাহ ভাইরা এটাতে সম্মতি দিচ্ছেন। ওনারা যদি এখনো এটাতে সম্মতি দিয়ে যান, তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ট্যাগ করে পিটাবে। আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন, একদিন আপনার ঘরে আগুন লাগবে। আমাদের যেটা উচিত, এই ট্যাগের রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন। দেখেন, এটা হইতে পারে না। দুই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়াইতেছেন 1971-এর প্রসঙ্গ তুইলা। এটা হয় ভাই, এখন 2025 সাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2025 আর 71-এর জায়গাটা থেকে আমি একটু আসি। আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়া একটা ব্যাপার আছে, আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম বা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, ইসলাম ধর্মের অনুসারী না। এই যে এই ট্যাগটা দিয়ে, আপনিও এটা খুব ভালো করে জানেন কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে জানেন, তো এই ট্যাগটার জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের, এইটা নিয়েও আপনি একটু বললেন। না ঠিক আছে খালেদ, ভেরি ফেয়ার। বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কাজে আপনি যখন ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসে, সেখানে আপনি মানে এটা খুব পাওয়ারফুলি প্লে করে সমাজে। তার ফলে যেটা হয় যে আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসাবে ট্যাগ দিতে পারেন, তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয়। এই আমি এটারও বিপক্ষে। দেখেন, এটাও হওয়া উচিত না, কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কেউ যে কোনো কথা বলবে। যেগুলো আমাদের সেক্রেট ফিলিংস, সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে।
কিন্তু সেই নর্মটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গায় নিতে পারবেন না। ধরেন আমি যদি একসাথে এটাকে জাজ করি, একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই, একই সাথে আমি যদি এক্সিকিউট করি, তাহলে তো এটা মব হবে। এই মব যেরকম করে আপনার হচ্ছে এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না। সমাজের নর্মগুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে থাকতে হবে, একটা কনসেনসাসের মধ্যে দিয়ে থাকতে হবে। আমাদের কোথাও এই মবগুলো প্লে করা উচিত না। দেখেন, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যদি আপনাকে রেসপেক্ট না করতে পারি, আমি যদি বাকি ভাইকে রেসপেক্ট না করতে পারি, এক টেবিলে বসতে না পারি, তাহলে আমরা কেমন করে একটা পলিটিক্যাল জনগোষ্ঠী হয়ে উঠবো ভাই? আপনি আচ্ছা, আমি আপনাকে ফিরে নিয়ে যাই। 2025 এবং 1971-এর প্রসঙ্গ আপনি বলতেছিলেন, কিন্তু 1971-এর প্রসঙ্গটাকে তো 2025 পর্যন্ত জামায়াত শিবিরই টাইনা নিয়ে আসলো। এইটা তো জামায়াতের যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়, এটা তো অনেক আগেই সেটেল হওয়া উচিত ছিল। আপনি একজন ইতিহাসবিদ, গবেষক, বিশ্লেষক, আপনার কি মনে হয় ডক্টর গালিব, এটা জামাতের অনেক আগেই সেটেল করে রাজনীতিটা করা উচিত ছিল না? এটা দুই জায়গা থেকে প্রবলেম হয়েছে। একটা জায়গা হচ্ছে ধরেন জামাত 71-কে কিভাবে দেখে, সেই প্রশ্ন কিভাবে ডিল করে, সেখানে দুর্বলতা আছে, ত্রুটি আছে, আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি। বাট একইভাবে জাতীয়ভাবে আমরা 71 প্রশ্ন কিভাবে মোকাবেলা করব, সেটার ব্যাপারে আমাদেরও প্রবলেম আছে। আমাদেরও রাজনৈতিক দলগুলো আপনার স্বাধীনতার পক্ষ বিপক্ষ কার্ড খেলছে। দেখেন, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। আপনি জিয়াউর রহমানকে দেখেন। জিয়াউর রহমান যখন 77-78 সালে ওনার পার্টি করলো, সেই পার্টিতে উনি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কার্ড খেলছিলেন? উনি কি বলছেন যে যারা যারা মুক্তিযুদ্ধ না তাদের স্যার আমি নিব না? ওনার পার্টিতে বহু লোক আসছে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, মুসলিম লীগ করছে, তারা আসছে না? আজকে বিএনপি এই কার্ড কেন খেলতেছে আমারে বলেন? তাহলে উনি তো জিয়াউর রহমানের পলিটিক্যাল ফিলোসফিকে ভায়োলেট করতেছেন। বিএনপি কি আপনার একটু ভুল বুঝতেছেন না? বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার্ড খেলতেছে না তো? বিএনপি তো জামাত ইসলামীকেও এমন না যে জামাত ইসলামীকে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে, তা তো করে নাই। বরং জামায়াত হচ্ছে বিএনপির এগেইনস্টে অনেক কথা বলছে। আপনার টক শোতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল ভাই যেই ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে, আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শোনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য, আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক? উনি কিছু কথা বলছেন যে এটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গা এক জায়গায় চলে আসে, কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান, কিন্তু বিএনপির মুখপাত্র নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে, মানে আমি হাতে গুনে একজন কয়জন বলতে পারবো না, এবং উনার বক্তব্যটা উনার ইন্ডিভিজুয়ালিস্টিক। আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি, কারণ বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে কথা বলতেছেন না, তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি, যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে, এটা আমার মনে হয় না। গুড, তারা যদি না করে আমি অ্যাপ্রিশিয়েট করব। আমি আপনার আগের পয়েন্টে যাই, আমি জাস্ট ছোট্ট করে দুইটা কনক্লুশন দেই। একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা, আমরা এটার মধ্যে যাব না। এবং দুই, দেন আমরা জামাতকে প্রশ্ন করব, আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন, কেন করছেন, আমরা এটা কিভাবে রিজলভ করি। আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন, আপনি জাতির মধ্যে ইন্টিগ্রেটেড হন, তাহলে সেই আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করব। কিন্তু আপনি যদি এই কনসেনসাসটা তৈরি না হয়, তাহলে তো আপনি আলাপ আলোচনাটা করতে পারবেন না। আমি কমপ্লিটলি এগ্রি করি, জামাতের সাথে জাতীয়ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত। ডক্টর গালিব, আচ্ছা আমি ব্যাপারটার একটা, মানে আপনি তো প্রফেসর, আপনার কাছে একটু অ্যানালজিটাই না বলি, যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো, যেটা জামাত প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না, তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতিতে আসতে চায়, যারা সরাসরি এর সাথে যুক্ত না, তারা এটার মধ্যে আসতে পারবে। তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে, জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না, কোন জায়গা দিয়ে যাবে কি যাবে না, এটা জনগণ দেখবে। জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা 53 বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল, নাকি জামায়াতের কোনো ইনিশিয়েটিভ নেওয়া জামাত দরকার মনে করছে? আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয়, আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি না উঠে, তাহলে 2 দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে, সেই বয়ানই তো জামাত ইসলামী দিবে 71 সালে আমরা ভুল করছি, এটা ঠিক হয় নাই, আসেন আমরা ঠিক কাজগুলি করি আবার, তাই না? না, আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই, আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছুদিন দিতে পারি, তাহলে সিচুয়েশন চেঞ্জ হবে। এটা দেখেন, আপনি জামাতের মধ্যে এখন যারা, তারা অলমোস্ট নতুন প্রজন্ম, শিবিরের মধ্যে তো সবাই নতুন প্রজন্ম, যারা 1971 সালে ছিলেন এবং যারা পরের প্রজন্ম, তাদের 1971 সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন, অ্যানালাইসিস করার দৃষ্টিভঙ্গি ভিন্ন।
তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই, আমি মনে করি না যে ৭১ বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে। আপনি যেমন ধরেন, আমার জন্ম হয়েছে ১৯৮২ সালে, আমি বড় হয়েছি বাংলাদেশে, আমি বাংলাদেশের মানচিত্র দেখে বড় হয়েছি, বাংলাদেশের ইতিহাস দেখে বড় হয়েছি। আপনি তো আমার পার্সপেক্টিভ ভাই ১৯৭১ নিয়ে বসাইলে হবে না, তাই না? আমি তো দেখছি কমপ্লিটলি। কিন্তু ডক্টর গালিব, আমি এই জায়গার মধ্যে একটু আসতেছি, আমি একটু বাকিবিল্লাহকে শুনতে চাই, কিন্তু আমি আপনার একটা বলি যে আপনার জন্ম ১৯৮২ সালে হইলেও আপনি যেমন ফরাসি বিপ্লবকে আসলে বিশ্লেষণ করতে পারেন আপনার জন্মের ২০০ বছর আগের বিষয়টা, জন্ম ৭১-এর পরে এইটা খুব ভালো তর্ক না আসলে, যে আমার আদর্শের জায়গা থেকে আমি। আপনি ভুল বুঝছেন, আমি একটু ক্লারিফাই করি। আমি যদি বলি যে আমার জন্ম ৮২-তে বলে আমি ৭১ জানি না, ৭১-এ কি হয়েছে বুঝি না, তাহলে এটা ভুল তর্ক। কিন্তু আমি যদি বলি যেহেতু আমার জন্ম ৮২-তে, কাজে আমার পার্সপেক্টিভ বাংলাদেশি, তাইলে এটা রাইট তর্ক। আমি যেটা বলতে চাই যে জামাত এবং শিবিরের এখন 80-90% পিপল তারা হচ্ছে বর্ন ইন বাংলাদেশ, তাদের যে পার্সপেক্টিভ সেটা আপনারা আমার পার্সপেক্টিভ একই রকম ভাই, এখানে কোনো পার্থক্য নাই। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে আমরা একটু বাকিবিল্লার কাছে আসি। যে জনাব বাকিবিল্লাহ, আমরা কিন্তু দেখেছি যে এই বিভাজনটা, যেটা আসলে ডক্টর গালিব উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে আপনার রাজনীতিটা সরায় নেন, এই চেতনা বা এই পক্ষ বিপক্ষ ৭১, ২৫, ৭২, ২৪ এগুলি নিয়ে আমরা আসলে কথা না বলি, এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কত? দেখেন, এখানে দুইটা কোশ্চেন কমপ্লিটলি আলাদা। একটা কোশ্চেন হলো যে আমি একটা রাজনৈতিক ফিলসফিরে মনে করি এটা প্রবলেমেটিক, এটা পছন্দ করি না, অথবা আমি মনে করি এই রাজনৈতিক ফিলসফি পপুলার হইব না, মানুষ এটার অ্যাকসেপ্ট করবো না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে তার রাজনীতি করবে, ভোট পাইলে ক্ষমতায় যাইব, না পাইলে যাইব না। আর একটা কোশ্চেন হইলো যে আমি তাকে আদারিং করব কিনা, আমি তার গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করব কিনা। তো বাকিবিল্লাহ ভাই যেগুলো বলতেছেন এগুলো সবই তো পলিটিক্যাল ফিলসফির প্রশ্ন ভাই। আপনি ঠিক আছে, জামাত ইসলামী রাজনীতি করে, আপনি মনে করেন ইসলামী রাজনীতি পপুলার না, আপনি মনে করেন এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না, ফাইন, তাদেরকে গণতান্ত্রিক রাজনীতি করতে দেন। কিন্তু আপনি কোন যুক্তিতে তাকে আদারিং করবেন? কোন যুক্তিতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় বলবেন যে এখানে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারবো না? এটা তো একটা ফ্যাসিস্ট আইডিয়া, একটা কমপ্লিটলি ফ্যাসিস্ট আইডিয়া। যেই যুক্তিগুলো বলতেছেন আপনি, ৭১ বলেন, বিভিন্ন ক্যাম্পাসের মারামারি বলেন, তাহলে এই যুক্তি তো অন্যের ব্যাপারেও প্রযোজ্য হবে। তো এটাকে শুধু ছাত্র শিবিরকে কেন আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি? তা আমি মনে করি যে এই আর্গুমেন্টটা ভুল। আমাদের একটা গণতান্ত্রিক স্পেসে আদারিং বাদ দিতে হইব। এটা জামাতের ব্যাপারও, শিবিরের ব্যাপারও। আদারিং বাদ দেওয়ার অর্থই না যে ৭১ আমি আলোচনা করব না। অফকোর্স আমি আলোচনা করব, জামাতের রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব, জামাতের পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আলোচনা করব, সবই থাকবে, কিন্তু সেটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে হবে, আদারিং এর মধ্যে হবে না, নিষিদ্ধের দাবি হইব না। আপনি একটা শব্দ ইউজ করছেন যে আমি ক্ষমতা, আমার ক্যাপাসিটি থাকলে উচ্ছেদ করে দিতাম। এই উচ্ছেদ শব্দটা তো নেগেটিভ ভাই। আপনি একটা রাজনৈতিক মডিফিকেশনের চিন্তা করবেন, কাউরের সমাজ থেকে উচ্ছেদ করতে হয় না, কাউরের সমাজ থেকে বাদ দিয়ে দিতে হয় না। আপনি একটা নর্মের মধ্যে আনবেন, যে ছাত্র রাজনীতির এই নর্ম। এখন আসি ইসলামী রাজনীতির প্রশ্নে। দেখেন, জামাত ইসলামের একটা ইসলামিক পলিটিক্যাল ফিলসফি আছে। থিওরিটিক্যালি এটা আইসে মাওলানা মওদুদির লেখালেখি থেকে, কিন্তু এটা একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যাইতেছে। জামাত যখন প্র্যাকটিস করে তার সব জায়গায় মাওলানা মওদুদির থিওরি তারা ফলো করে না। কিছু কিছু জায়গায় তারা ইনোভেশন করে, কিছু কিছু জায়গায় তার সমসাময়িক পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভিত্তিতে তারা চিন্তা করে। বাংলাদেশে যে কয়টা ইসলামী রাজনীতির ধারা আছে তার মধ্যে মাওলানা মওদুদির থিওরির ব্যাপারে আপত্তিও আছে। যেমন করেন যারা দেওবন্দি ধারার, যারা হচ্ছে কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, ওনারা মাওলানা মওদুদির কিছু কিছু চিন্তাধারাকে আলাদা করে। তো এই যে আমরা চিন্তা করতেছি যে ইসলামী রাজনীতি হইলেই সবার এক জায়গায় দাঁড়ায় থাকতে হইব, এটা ভালো মডেল না। তাইলে তো আপনি ইসলামের ব্যাপারে এক ধরনের পোপতন্ত্র শুরু হইব, যে একজন বা দুইজন যে ব্যাখ্যা দিব, আমার খালেদ বাইরে আপনারে সেটাই মানতে হইব। তার চাইতে এই যে ভিন্ন ভিন্ন আলেমরা, ভিন্ন ভিন্ন পলিটিক্যাল ফিলসফাররা, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ইসলামের এক এক রকম ভাবে তার পলিটিক্যাল ফিলসফি ব্যাখ্যা দেয়, এবং এর মধ্যে একটা একটা করে রাজনৈতিক দল হয়ে ওঠে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যাইতেছে, দেন জনগণ চুজ করবে যে তার মধ্যে কোন ধারা তার পছন্দ হয়। আচ্ছা, আমি কি একটু প্রশ্ন করতে পারি? যেমন ধরেন আপনি নর্মের কথা বলছিলেন, যে আপনি বলছিলেন যে আপনাকে তো আসলে জায়গা দিতে হবে, জায়গা দিলে এটা জনগণ চুজ করবে, বাতিল করবে এটা। কিন্তু আমি যদি এখন দেখি আমার রাজনীতি, যদি আপনি দেখি আপনি আরো বড় বিভাজনের মধ্যে দিয়ে যাইতেছেন, আপনি যদি দেখি যে গত 2 দশকে শুধুমাত্র ৭১ প্রসঙ্গ না, বাকি জায়গাগুলো আসলে আপনি ক্লিয়ার করতেছেন না, ধোয়াটে করে রাখতেছেন। আমি কয়েকটা জায়গার মধ্যে আপনি বলি, এবং আপনি সাংঘাতিক রকমের একটা পপুলিস্ট, একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আমাকে ঠেলে দিচ্ছেন। এটা যদি আমি দেখি বাকিবিল্লার জায়গা থেকে, সেইটাকে আমি এখন, এক হচ্ছে নারী প্রসঙ্গ, 2 হচ্ছে শিক্ষা প্রসঙ্গ, আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং প্রসঙ্গ, আমাদের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আমরা কোন শর্তের মধ্যে আমরা কি করব, আমাদের মানে সেটা যদি গার্মেন্টস, সেগুলি তো আপনারা সেটেল করতেছেন না। আপনারা তো বলতেছেন না, এক এক সময় এক একটা জায়গায় বলতেছেন। তার ফলে তো আপনাকে যে আপনি যে শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র পপুলিজমের জন্য আপনি যে আরো বড় রকমের ঝামেলা ক্রিয়েট করবেন না, সেটা আমি কেমনে বুঝবো?
আপনি যদি খুব নাইব দৃষ্টিতে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এটার মধ্যে ঝামেলা হইতেছে, এটার মধ্যে ইডিওলজি নাই। কিন্তু আপনি যদি সোশ্যাল সায়েন্টিস্টের দৃষ্টিতে দেখেন তাহলে এই ট্র্যাজেক্টরির মধ্যে আপনি একটা পলিটিক্যাল ফিলসফি পাবেন। যেমন আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই, আপনি যদি জামাত ইসলামীকে দেখেন, যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নিকাব পরাটা হচ্ছে একটা ফরজিয়াত, তার ফলে তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয়। আপনি দেখবেন যে জামাতের অথবা শিবিরের ইন্টারনাল প্রোগ্রামে আপনি এটার বাইরে পাবেন না। কিন্তু আপনি যখন আবার ছাত্র শিবির বা জামাতকে দেখবেন তারা পাবলিক প্রোগ্রাম করতেছে, তখন আপনি দেখবেন যে সেখানে নারী পুরুষ সবাই যাইতেছে, ওন্না পড়তেছে না, এরকম মহিলারা মেয়েরাও সেখানে যাইতেছে। তার মানে এটা পলিটিক্যাল ফিলসফি কি, সে তার ইন্টারনাল পার্টি স্ট্রাকচারে একটা ইসলামিক প্রিন্সিপাল ফলো করতেছে, কিন্তু সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হইতেছে, আপনি যেটা ইসলামিক মনে করতেছেন সেটা সে ফলো করা হচ্ছে। কারণ নিকাবটা তো কেউ কেউ বলতেছে যে নিকাব তো ইসলামের জন্য মাস্ট না, কেউ কেউ বলতেছেন। এক্স্যাক্টলি, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হইতেছে সেইখানে তার ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং চাপাই দিতেছে না। যদি চাপাই দিত তাহলে তো আমি নিকাব না পড়লে তার আমি জামায়াত ইসলামের ইন্টারনাল পলিটিক্সে ঢুকতে পারতেছি না, বা নিকাবের সমর্থন না পারবেন না। কিন্তু আপনি তার এক্সটার্নাল জায়গায় কিন্তু সে আপনাকে এক্সক্লুড করতেছে না, সে আপনাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞেস করতেছে না যে আপনি কেন এটা করতেছেন না। তার মানে সে বলতে চাইতেছে এটা কি আপনার কাছে ভালো সাউন্ড করতেছে ডক্টর গালিব? ইনক্লুসিভ মনে হচ্ছে নাকি আপনার কাছে একটা মানে এই দলটাকে আপনার কাছে কেমন মনে হইতেছে যে এটা একটা ইনক্লুসিভ না, যে আমাকে রাস্তায় দাঁড় করে রাখতেছে বিকজ আপনার সাথে আমার পলিটিক্যাল ফিলোসফি বা যদি রিলিজনের ফিলোসফির মধ্যে একটু তফাৎ আছে বলে আপনি আমার রাস্তায় দাঁড় করে রাখছেন, ঘরে ঢুকতে দিচ্ছেন না? আচ্ছা, একটু আপনি একটু ডক্টর গালিবকে একটু শুনে আমি আসবো আবার আপনার কাছে। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা রিলিজিয়াস রাজনৈতিক গ্রুপের একটা নিজস্ব মোরালিটি থাকবে যেটা সে তার ইন্টারনাল স্ট্রাকচারে ফলো করবে। যদি এই রাজনৈতিক দল এই ইন্টারনাল স্ট্যান্ডার্ডটা সবার উপর চাপাই দিতে চায় জোর করে, তাহলে এটা এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি হবে। জামাত এটা করতেছে না। একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে তাকে যেহেতু আমি আমার রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে দিতেছি না, তাহলে তো সমাজের সাথে আমার একটা সেগমেন্টেশন বা পার্থক্য তৈরি হইতেছে। সেই পার্থক্য আমার পলিটিক্সে যাইয়া ইম্প্যাক্ট করবে কিনা, এটা খুবই থিওরিটিক্যাল একটা কোশ্চেন। আমি যদি জামাতকে দেখি তারা ট্রাই করতেছে এটা মিনিমাইজ করার জন্য। যে কারণে আপনি ছাত্র শিবিরকে দেখবেন, ছাত্র শিবির যখন সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করতেছে সেখানে তো এই সমস্ত বার দিতেছে না, কিন্তু আবার সে যখন তার ইন্টারনাল লোক রিক্রুট করতেছে সেখানে সেই বারের মধ্য দিয়ে নিতেছে। তাহলে এটা একটা কমপ্লেক্স মডেল। কিন্তু আপনি যদি ইসলামিক রাজনীতি বুঝেন তাহলে তো আপনি এটা ইসলামের হালাল হারামকে তো আপনি উন্মুক্ত করে দিতে পারবেন না রে ভাই। ইসলামের একটা খুব সুনির্দিষ্ট, আমি আপনি যাই করি না কেন, যেটা হালাল এটা হালাল, যেটা হারাম এটা হারাম। না, এটা কি সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন? হালাল হারামকে আবার সবার উপর চাপায় দেন। সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন না, না ধরেন 70-80% কনফার্ম, 20-30% সাবজেক্ট টু যেমন আপনি নিকাবের কথা কইতেছেন, ইরানের নিকাবটা বাধ্যতামূলক না, ওরা একটা পরে, আমরা হজের সময় নিকাবটা দেখি না। তো আপনি তো ইসলামিক স্কলারদের মধ্যেই নিকাব নিয়ে দুইটা অপিনিয়ন আছে। আমাদের দেশের হানাফি আলেমদের মধ্যে মেজরিটি মনে করেন নিকাব হচ্ছে ফরজ। জামাত আমাদের দেশের মেজরিটি হানাফি পজিশন ফলো করে তার ইন্টারনাল পজিশনে। আপনি মনে করছেন যে যেহেতু মেজরিটি হানাফি পপুলেশন নিকাবটাকে ফরজ মনে করে সেই যে আপনারা এটা অনুসরণ করছেন, এই তো? না, আমি বলতেছি যে জামাত হ্যাজ এভরি রাইট সে তার ইন্টারনাল অর্গানাইজেশনের রিলিজনকে কিভাবে নিবে, যেটা আলেমদের অপিনিয়ন নিয়ে নিবে। কিন্তু আমাদের নাগরিক হিসাবে কনসার্নটা হলো রাজনৈতিক দল হিসাবে তার এই ইন্টারনাল বিলিফ সমাজে কিভাবে রিফ্লেক্ট করে, সেটা আধিপত্যবাদী হয়ে ওঠে কিনা। আপনার কাছে কি মনে হয় আধিপত্যবাদী হয়ে ওঠে মানে এই পলিটিক্সটা? না, আমি বলছি যে জামাতের আমি যদি ট্র্যাজেক্টরি দেখি তাহলে এটার পরিমাণটা খুবই কম। 80-90% জায়গায় তারা হচ্ছে খুবই লিবারাল ওয়েতে ইন্টারাকশন করতে চাইতেছে এবং তারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যাইতেছে। ধরেন কওমিদের কাছ থেকে একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে পারবে না, কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হইতে হবে, চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এটা বলে থাকে। জামাত ইসলামীর এই অবস্থাগুলি কি পরিষ্কার? এরকম মাইনরিটি অপিনিয়ন আছে। হ্যাঁ, জামাত ইসলামীকে এই কেউ কেউ মনে করে মেয়েদের পড়াশোনা করা উচিত না, এরকম মাইনরিটি অপিনিয়ন। এক্স্যাক্টলি মেয়েদের পড়াশোনা করা উচিত এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা করা উচিত না, করলে এটা খারাপ হবে, এগুলিও সেরকম বলে। জামায়াতের এই প্রসঙ্গগুলি কি ক্লিয়ার? নারী প্রসঙ্গ, শিক্ষা প্রসঙ্গ, অর্থনীতি এবং ব্যাংকিং, আমরা যতই আসলে আমি এটা নিয়ে আরেকদিন নিশ্চয়ই এটা অনুষ্ঠানের মধ্যে এটার মধ্যে নিশ্চয়ই আলোচনা করা যাবে, কিন্তু ব্যাংকিং বলে আমি যে সিওরিটি দিয়ে আমি যেটাতে দিতেছি সেটা যেই নামে আমি দেই না কেন, এটা প্রচলিত ব্যাংকিং এর সাথে এটার আসলে খুব বেশি তফাৎ নাই আসলে। তো সেইগুলি না করলে আবার মানে
এইসব ব্যাপারে কি জামাতের অবস্থান ক্লিয়ার, মানে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এগুলো আমি বলবো মোটামুটি ধরেন 70-80% ক্লিয়ার, 20-30% আলাপ আলোচনা করতে হবে, কিন্তু আমার মতে এগুলো খুব থিওরিটিক্যাল আলাপ। মানে মানে এইটা আলাপটা থিওরিটিক্যাল, আমার প্রশ্নটা যে জায়গায় ছিল এই প্রতিটা প্রশ্নই একটা সংঘাতের দিকে নেওয়ার ক্ষেত্রে মানে বাকি বিল্লার যে জনাব বাকি বিল্লার যে আশঙ্কাটা সেটা অনেকটা ঠিক কিনা, যে আমি যদি এর এখন স্পেস দেই কালকে তো ওই আমার মেয়েদের শিক্ষা করা বন্ধ করে দিবে, এ তো পর্দা না করলে ইউনিভার্সিটি যাইতে দিবে না, এই আশঙ্কাটা তো হইতে পারে তার, বা তার আশঙ্কাটা সে উনি নিজেই বলবেন। এইটা কি এই আশঙ্কা যদি গুড, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, যে ইসলামী রাজনীতির ব্যাপারে আমাদের যদি একটা অংশের আশঙ্কা আছে যে ইসলামিস্টরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ইসলামী খুব কট্টর রুলস এবং রেগুলেশন এমন ভাবে ইমপ্লিমেন্ট করবে যে সমাজে আমার জন্য স্পেসটা ছোট হয়ে যাবে। এটা একটা ভ্যালিড আশঙ্কা। এখন এই আশঙ্কার আপনি উত্তর কিভাবে দিবেন? আপনি দুই ভাবে দিবেন। এক হচ্ছে যে প্রসপেক্টিভ ইসলামিক রাজনৈতিক দলের সাথে আপনাকে আরো আলাপ আলোচনা করতে হবে, আরো ডায়লগ করতে হবে এবং তাদের ট্রাজেক্টরি দেখতে হবে, তাই না? জামাত তো আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার।